আজ দুদিন হলো রাজু কিচ্ছু খায়নি। খায়নি বলাটা ভুল, আসলে খাওয়ার মতো অবস্থাতেই নেই। রাস্তায় ময়লা আবর্জনা ফেলার জায়গাটার পাশে একটা ছেঁড়া বস্তার উপর সে শুয়ে আছে, বলা হলো লেপ্টে আছে। শুধু হাড়ের খাঁচাটা ধুকধুক করছে। গোটা গা হাত পায়ে অসহ্য জ্বালা, মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। মনে প্রাণে বাঁচার বড্ড সাধ থাকলেও এই সমাজটা হয়তো তাকে আর সে সুযোগটা দেবে না। কী বা দোষ ছিল, মাত্র কয়েকদিন ভাতের জন্য তার এমন অবস্থা হবে সেটা সে ভাববেই বা কি করে? মাত্র বছর আটেকই তো বয়স। আজ দিন 15 হলো একটা বাচ্চা ছেলেকে রাস্তার ধারে ধাবাটা কাজে রেখেছে। ছেলেটা বয়সে ছোট্ট হলে কি হবে, বেশ কর্মঠ। ধাবার মালিক সামন্ত মশাই যা বলেন তাই করে। ছেলেটা মুখে একটা রা শব্দটুকু করে না। প্রথম যেদিন সামন্ত মশাই ছেলেটাকে নিয়ে এলো, সেদিন তো সবাই ভেবেই ছিল ছেলেটা বোধহয় বোবা। কারণ সেই সকাল থেকেই ছেলেটা টেবিলের এঁটো, থালা বাসন তোলা, জলের বোতল ভরা ইত্যাদি কাজ করলেও সন্ধ্যা হয়ে যাওয়া পর্যন্ত কোনো কথা বলে। রাতে কাজ শেষে যখন সবাই বাড়ি ফিরে গেছে, তখন ধাবার ম্যানেজার চন্দন বিশ্বাস ছেলেটার কাছে এসে বলে, এই ছেলে, বাড়ি যাসনি কেন? বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসবি, লেট করবি না। এই বলে চন্দন বিশ্বাস তার সাইকেলে চেপে প্যাটের চাপ দেবেন, এমন সময় ছেলেটা পেছন থেকে বলে, মালিক, একটা থাকার ব্যবস্থা করে দেবেন? চন্দন বিশ্বাস একবার আর চোরে ছেলেটার দিকে তাকায়, তারপর ভারী গলায় বলেন, কেন, তোর বাড়ি নেই? সেখানে গিয়ে থাক। ছেলেটা খুব শান্ত গলায় মুখ ভার করে বলে, না বাবু, ছিটে বেড়ার ঘরটা ছিল, কিন্তু বাবুরা এসে তো সব ভেঙে দিল। চন্দন বিশ্বাস ভ্রু কুঁচকে ছেলেটাকে লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন ছেলেটা আদৌ সত্যি বলছে না গল্প ফাঁদার চেষ্টা করছে। ছেলেটা একভাবে ঠায় দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভাব নেই, তাই বোঝার উপায় নেই যে ছেলেটার মনে কি চলছে। চন্দন বিশ্বাস ছেলেটাকে বিশ্বাস করলো কিনা জানে না, কিন্তু ধাবায় রাতে থাকার অনুমতি দিয়ে দেয়। দিন সাথে খুব ভালোভাবে কাটে। ছেলেটার কাজের হাতও খুব, আর কাজ শেখার চাহিদাও আছে। রান্নার সবজিপাতি ধুয়ে দেওয়া, থালা বাসন মাজা, জল বাওয়া, শুধু রান্না বাদে বাকি সব কাজেই তার অংশগ্রহণ থাকত। সেদিন তার কাজের অষ্টমতম দিন। গত 7 দিনেই রাজু প্রায় সবার প্রিয় হয়ে উঠেছে। এমনকি ধাবার মালিক সামন্ত মশাইও ওই ছেলেটার কাজ বেশ পছন্দ করেছে। সকাল প্রায় 5:30 বাজে। চন্দন বিশ্বাসের এতক্ষণে চলে আসার কথা, কিন্তু আজ তার কোনো কারণে লেট হচ্ছে দেখে সামন্ত মশাই নিজেই প্রথমবার রাজুকে দুজন কর্মচারীর সাথে বাজারে পাঠান। এই প্রথম ধাবার বাজার হলো চন্দন বিশ্বাসকে ছাড়া। বিশ্বাসবাবু যখন ধাবায় এলেন, তখন প্রায় 6টা বাজে। এসে যখন শুনলেন রাজুকে বাজারে পাঠানো হয়েছে, তার মুখটা তখন মাংসের ঝোলের মতো লাল হয়ে উঠেছে। আর সেদিন থেকেই রাজু হয়ে উঠেছিল বিশ্বাসবাবুর দু চোখের বিষ। ওই বছর আষ্টেকের ছেলেটাকে দিয়ে গরম কড়াই মাজানো, ফুটন্ত চা ছাঁকতে দেওয়ার মতো কঠিন কাজ খুব নির্দয়ভাবে করে। কিন্তু এতেও ছেলেটা মুখ ফুটে কোনোদিন কিচ্ছু বলেনি, কারণ সেও জানতো এই কাজের জন্যেই সে দুমুঠো ভাত। একটু বেশি নয় কাজ করতে হয়, সেটা ঠিক, তবে তা না করলে এই মা বাবারা ছেলেটাকে কেই বা কাজ দেবে?
আজ তার কাজের আধা মাস পূর্ণ। আজও সকালে সামন্তমশাই চন্দন বিশ্বাসকে বাজারে না পাঠিয়ে রাজু আর দুজন কর্মচারীকে বাজারে পাঠান। তখন অবশ্য চন্দন বিশ্বাস ধাবাতেই উপস্থিত ছিলেন। তিনি মুখে কিছু না বললেও তার রাগে লাল হয়ে যাওয়ার চোখ আর দাঁতকর্মণি যে কাউকে ভয় পাওয়াতে বাধ্য। রাজু বাজার থেকে ফেরার পরেই সামন্তমশাই ওকে ডেকে পাঠান। ওর সাথে কিছু কথা বলেন, ওর মাইনেটা বুঝিয়ে দেন। চন্দন বিশ্বাস সেটা লক্ষ্য করে। রাজু একটা পায়া ভাঙা পুরনো চেয়ারে বসে তবলানো স্টিলের কাঁচিতে শুকনো মুড়ি খাচ্ছিল, এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সামন্তমশাই ধাবার কর্মচারীদের বলেছেন রাজুর খাবারে যেন কোনো অভাব না হয়, কিন্তু তিনি কতক্ষণে বা থাকেন? ধাবা তো এক প্রকার চন্দন বিশ্বাসই চালাচ্ছেন। কয়েকদিন আগের কথা, সকালে রাজু আগের দিনের বেঁচে যাওয়া ফুলকপির ঝোল দিয়ে মুড়ি খাচ্ছে। ব্যাস, সেদিন যে কীভাবে রাজুকে হেনস্থা করেছিলেন চন্দন বিশ্বাস, তা দেখলে হয়তো অন্য যে কেউ সংজ্ঞা হারাতে। তারপর থেকে ওই তবরানো কাঁচিতেই রাজু শুকনো মুড়ি, কখনো জল বা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই খেয়ে প্রাতরাশ পূর্ণ করে। এইসব ভাবতে ভাবতেই রাজু মুড়ি চেবাচ্ছিল। হঠাৎ চন্দন বিশ্বাস রাজুর সামনে এসে চোখ বড় বড় করে একটা বিকৃত স্বরে বলে, কি রে, সারাদিন গিরেই চলবি নাকি কিছু কাজ করারও ইচ্ছে আছে? রাজু মুখ তুলে ফেল করে চেয়েছিল। চন্দন বিশ্বাসের সম্ভবত সেটা খুব একটা পছন্দ হয়নি। ব্যাস, মুড়ির কাশিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বেসিনের দিকে। চিৎকার করে বলেছিলেন, যা বাইরে যা, গ্যাসগুলো রান্নাঘরে নিয়ে আয়। কর্মচারীদের একজন বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু চন্দন বিশ্বাস তাকেও ছেড়ে কথা বলেন। সামন্তবাবু অবাক হয়ে চেয়েছিলেন, ওইটুকু ছেলেটা অত ভারী গ্যাসগুলো ঠেলতে ঠেলতে নিয়ে আসছে। ঠিক ঠেলে না, গড়িয়ে। সামন্তবাবু রান্নাঘরে গিয়ে খুব শান্ত স্বরেই জিজ্ঞেস করেন, রাজুকে গ্যাস আনতে কে পাঠিয়েছে? কারো মুখে কোনো উত্তর নেই দেখে শান্ত স্বরটা সপ্তমে চড়িয়ে সবাইকে যাচ্ছে তাই ভাবে কথা শুনিয়েছে। চন্দন বিশ্বাস তখন রান্নাঘরেই উপস্থিত ছিলেন, কিন্তু তিনি টু শব্দটি করেন। সামন্তবাবু বেরিয়ে যেতেই চন্দন বিশ্বাসও গুনগুন স্বরে গান গাইতে গাইতে রান্নাঘর থেকে বেরিয়েছেন। রাজু তার সব কাজগুলো গুছিয়ে যখন রান্নাঘরে এলো, তখন প্রায় বেলা 12:30 বাজে। তার পেটে রীতিমতো আগুন জ্বলছে। একটা গ্লাসে জল ভরে খেতে খেতে দেখে একজন কর্মচারী গতকালের বাসি ভাত ফেলে দিতে যাচ্ছে। রাজু এক ঝটকায় সজাগ হয়ে বলে, দাদা রেখে দাও, আমি ফেলে দিচ্ছি। ছেলেটি গামলাটা নামিয়ে রেখে চলে যেতে যেতে বলে যায়, মনে করে ফেলে দিস কিন্তু। রাজু ঘাড়ের সম্মতি। তখন রান্নাঘরের এই দিকটা প্রায় ফাঁকাই ছিল। বাটি থেকে কিছুটা নুন হাতের মুঠোয় নেয়, তারপর ভাতের গামলাটা নিয়ে রান্নাঘরের পেছনের দিকে যেখানে বাসনপত্র ধোয়া হয় সে জায়গায় সিঁড়ির নিচের ধাপটায় গিয়ে বসে। নুনটা ভাতে মিশিয়ে এক গাল মুখে দিয়ে এই খালি নুন ভাতটাও যেন তার কাছে স্বর্গের সুখ দেয়। একের পর এক গাল ভাত মুখে দিচ্ছে আর শান্তি আর চরম তৃপ্তিতে ওর চোখটা বন্ধ হয়ে আসছে। চন্দন বিশ্বাস রান্নাঘরে এসে রাজুকে ডাকাডাকি করছে, কিন্তু রাজুর কানে এখন কিছুই ঢুকছে না। চন্দন বিশ্বাস রান্নাঘরের ভেতর থেকে দেখতে পান রাজু বাসন ধোয়ার জায়গাটায় পেছন ঘুরে বসে আছে, কিছু খাচ্ছে। বিশ্বাসবাবু দ্রুত ওর পেছনে গিয়ে দাঁড়ান। রাজু কিন্তু কিছুই টের পায়নি, সে আপন মনেই নুন ভাত খেয়ে যাচ্ছে। বিশ্বাসবাবুর মুখটা রাগে লাল হয়ে উঠেছে। রাজু এক হাত মুঠো করে ভাত মুখে পুরে দিতেই ভীষণ খায়, জল খুঁজতে থাকে। চন্দন বিশ্বাস রাজুর পিঠে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, জল খাবি? রাজু চমকে উঠে পেছনের দিকে তাকায়। চন্দন বিশ্বাস খুব শান্ত স্বরে বলে, জল খাবি? রাজুর উত্তরের অপেক্ষা না করেই তিনি পাশে রাখা গামলাটা হাতে তুলেন। গামলায় সদ্য ফোটা ভাতের গালা ফ্যান এক বিন্দু ভাবনা চিন্তা না করে ছুড়ে দিলেন রাজুর গায়ে। রাজু
হাতে ধরা ভাতের গামলাটা ছুঁড়ে ফেলে চিৎকার করে লাফিয়ে ওঠে, জবাই করা মুরগির মতো লাফাতে থাকে। এইদিকে চন্দন বিশ্বাসের মুখে একটা বাঁকা হাসি। হঠাৎ হাতে কিছু অনুভব হতেই হাতে ধরা গামলিটা ছুঁড়ে ফেলে দেন। নিজের আঙুলগুলোর দিকে লক্ষ্য করেন, লাল হয়ে উঠেছে। রাজুর চিৎকার শুনে ধাবার বাকি কর্মচারীরা তখন ছুটে এসেছে, কিন্তু কারোর বুকে এটুকু সাহস নেই যে এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে। রাজু জ্বালায় লাফাতে লাফাতে মাটিতে পড়ে জ্ঞান হারায়। চন্দন বিশ্বাস একবার চমকে উঠে কাছে গিয়ে দেখেন, না, রাজুর নিঃশ্বাস পড়ছে, তবে তা খুবই ক্ষীণ। চন্দন বিশ্বাস কয়েক মুহূর্ত ভাবলেন, তারপর কর্মচারীদের উদ্দেশ্যে বললেন, একটা বস্তা নিয়ে আয় কেউ। একজন আমতা আমতা করে ভেতরে গিয়ে একটা বস্তা নিয়ে আসে। রাজুর পোড়া পিঠের চামড়াটা ততক্ষণে মেঝেতে চিটে আছে। চন্দন বিশ্বাস কোনো রকমে বস্তায় ভরে ফেললেন রাজুর ওই ছোট্ট দেহটা। যা, তোরা সব কাজ কর, কেউ কিচ্ছু দেখিস, যদি বেগুর বাড়ি দেখি তোদের নামে কিন্তু দোষটা চাপাবো। চন্দনবাবু যাওয়ার সময় সবাইকে শাসিয়ে গেলেন। সন্ধ্যায় সামন্ত মশাই ধাবায় এসে রাজুর খোঁজ করে। চন্দন বিশ্বাস নিজেই চেঁচাব, ও চলে গেছে, আর কাজ করবে না, বাবুকে নাকি একটু বেশি কাজ করিয়েছি, তাই বাবু আধার মাসের টাকা নিয়ে কেটে পড়েছে। সামন্ত মশাই কিছু বললেন না, মুখটা নামিয়ে নেন। যতই কর্মচারী হোক, ছেলেটাকে তিনি ভালোবাসতেন। কিন্তু এইসব কর্ম কি আর বেশি দিন ঢাকা থাকে? সেদিন সামন্ত মশাই এসে বললেন, রাজু, রাজু, এদিকে আয়। কিন্তু তারপর নিজেই বুঝতে পারে যে রাজু এখন আর। এই দেখে একজন কর্মচারী সামন্ত মশাইকে সব কিছু করে দেয়। চন্দন বিশ্বাস ঠিক কিভাবে রাজুর উপর অত্যাচার করত আর সেদিন কি ঘটেছিল, ব্যাস সামন্ত মশাই প্রথমেই পুলিশ ডাকেন চন্দন বিশ্বাসকে গ্রেপ্তার করার। আর তারপর রাজুর খোঁজ করতে যান আবর্জনা ফেলার জায়গাটার কাছে। এসে যতক্ষণে পৌঁছলেন ততক্ষণে সব শেষ।